নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে বিগত সপ্তাহে মার্কেট কি বলেছে বা কি করেছে এবং আগামী সপ্তাহে মার্কেট কি রকম মুভ দিতে পারে তারই উপরে আমরা উইকলি মার্কেট অ্যানালাইসিস করব আজকের ডেটে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ওয়ার্ল্ড মার্কেটকে দেখার চেষ্টা করব এবং ওয়ার্ল্ড মার্কেটকে দেখার আগে আমরা একবার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন অলরেডি এখন একটা মানে শান্তি চুক্তির কাছাকাছি যাচ্ছে, পাকিস্তানে হলো শান্তি চুক্তি, সেটা ব্যর্থ হয়েছে। এখন আমেরিকার সঙ্গে চীনের একটা সমঝোতা হয়েছে, যাতে চীন ইরানকে যাতে না কোনো অস্ত্র না বিক্রি করে, সেই ক্ষেত্রে ওরা স্টেট অফ হরমুজকে খুলে দেওয়ার একটা প্রমিস করেছে আমেরিকা। এই সমস্ত ব্যাপারটা নিয়ে একটা জিও পলিটিক্স ঘেঁটে আছে, বাট একটা পজিটিভ দিক যে স্টেট অফ হরমুজ খুলে দেওয়া হচ্ছে, যার জন্য সারা ওয়ার্ল্ডের যে তেলের সংকটটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু একটা প্রবলেম সমাধান পথে যাচ্ছে। এর জন্যই কিন্তু মার্কেটে একটা আমরা মুভ দেখতে পাচ্ছি। সে ওয়ার্ল্ড মার্কেট সহকারে আমাদের মার্কেট এবং সব মার্কেটে কিন্তু একটা ভালো এফেক্ট পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমাদের যে মার্কেটগুলো, মানে আমাদের নিফটি 50, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, ব্যাংক নিফটি, প্লাস যে ওয়ার্ল্ড মার্কেট, ইউরোপিয়ান মার্কেট এবং আমাদের যে আমেরিকান মার্কেট, যেগুলো আমরা অ্যানালাইসিস করি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা প্রপারলি অ্যানালাইসিসের মাধ্যমে প্রপারলি একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যেভাবে মার্কেট নেমেছিল তার পরবর্তী ক্ষেত্রে স্টেট অফ হরমুজ করে দেওয়ার জন্য তেলের যে সংকটটা সেখান থেকে হয়তো রিলিফ পাওয়া যাবে, তার জন্যই কিন্তু মার্কেট একটা ভালো রকম আপ মোমেন্টাম দিচ্ছে এই মুহূর্তের জন্য। তো চলুন আমরা শুরু করার চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি যে ওয়ার্ল্ড মার্কেট কি বলছে, তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কমোডিটি, তারপরে আমাদের মার্কেট, তারপরে বাংলাদেশ মার্কেটকে আমরা বিশ্লেষণ করবো। ওকে, প্রথমে কি করবো, আমরা ডাউ জোন্সকে দেখার চেষ্টা করবো। দেখুন ডাউ জোন্স কি বলছে। ডাউ জোন্সকে যদি আপনি দেখেন উইকলি টাইম ফ্রেম, এই যে উইকলি টাইম ফ্রেমে যদি আপনি এখানে পর্যবেক্ষণ করেন, দেখুন প্রাইস পরপর 3 সপ্তাহ কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস উপরের দিকে উঠেছে। স্ট্রং গ্রিন ক্যান্ডেল কোথা থেকে সাপোর্ট নিয়েছে? প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেল থেকে প্রপারলি সাপোর্ট নিয়ে স্ট্রংলি উপরের দিকে উঠছে। যেভাবে নেমেছিল সেইভাবে উপরের দিকে উঠছে, ভি শেপ রিকভারি। এবং কোথা থেকে সাপোর্ট নিয়েছে? 40 লেভেল থেকে, যেটা একটা লং টার্ম ভিউতে একটা বুলিশ সাইন দেয়। এবং এখানে যদি আপনি দেখেন লাস্ট যে 2 সপ্তাহতে এখানে কিন্তু এফ ভিজি গ্যাপও করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে এখানে এটা বোঝাবার চেষ্টা করে যে এখানে স্মার্ট মানি থাকতে পারে, স্মার্ট মানিদের ফুটপ্রিন্টের মধ্যে পড়ে ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ করছে হায়ার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে, সেটা একটা পজিটিভ দিক। যদি আমি এটা ডেলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, প্রাইস কি করছে? প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছিল এবং নামতে গিয়ে দেখা গেছে যে এখানে প্রাইস একটা বটম করেছে, স্ট্রং একটা উপরের দিকে উঠেছে। যেখান থেকে লোয়ার হাই ছিল লাস্ট, সেটাকে প্রাইস হল্ড করে ব্রেক করেছে, তার উপরে রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, প্রাইস উঠেছে, হল্ড করেছে, আবার উপরের দিকে উঠছে। এবং নর্মালি প্রিভিয়াসলি যে লেভেল থেকে, যে রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস নেমেছিল সেই লেভেলে এসে প্রাইস ট্রেড করছে। এবার আগামী সপ্তাহে কি হতে পারে? আমাদের তো এই সপ্তাহে মুখকে দেখলাম যে স্ট্রং একটা মুভ দিয়েছে, আগামী সপ্তাহে কি হতে পারে? আগামী সপ্তাহে হতে পারে প্রাইস এই লেভেল থেকে একটু নিচের দিকে পুল ব্যাক নিতে পারে। কেন? তার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে প্রাইসের ভালো রকম ফল হয়েছিল। তো এই লেভেলে সেলার্সরা বসে আছে, প্রাইস প্রাইসকে প্রাইস এই লেভেল থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে নামতে পারে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি, দেখুন এখানে 20 মুভিং অ্যাভারেজ আর এখানে হচ্ছে প্রাইস। তো প্রাইস থেকে 20 মুভিং অ্যাভারেজ বা 20 মুভিং অ্যাভারেজ থেকে প্রাইস কিন্তু দূরে চলে গেছে। তো এখান থেকে প্রাইসের 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসার সম্ভাবনা বেশি, সেই জন্য প্রাইস নয় সাইডওয়েজ, নাহলে প্রাইস কিন্তু একটু পুল ব্যাক নিতে পারে এই লেভেলে সাপোর্ট নেওয়ার জন্য, অথবা প্রাইস আরো একটু নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে সামান্য পুল ব্যাকের জন্য। তো মোরাল অফ দ্য স্টোরি যদি আমি বলি, একদম ডাউ জোন্সের, একদম ওয়ার্ল্ড মার্কেটের, যে মার্কেট কিন্তু একটা সবল হওয়ার চেষ্টা করছে, যেহেতু স্টেট অফ হরমুজ খুলে দেওয়া হয়েছে এবং যার জন্য এত প্রবলেম হচ্ছিল স্টেট অফ হরমুজের জন্য, সেখান থেকে তেল আসতে দিচ্ছিল না ইরান, সেই জায়গা থেকে যেহেতু ওপেন হয়েছে, তার জন্য কিন্তু ওয়ার্ল্ডের একটা যে ফাইন্যান্সিয়ালি যে ব্যাপারটা, যে ক্রাইসিসটা আসতে চলেছিল বা তেলের ক্রাইসিস আসতে চলেছিল, সেটা যখন হচ্ছে না, তার মানে মার্কেট একটা রিকভারি করবার চেষ্টা করছে। মার্কেট আর নিচের দিকে নামার সম্ভাবনা নেই, মার্কেট উপরের দিকে উঠতে পারে। কিন্তু এই উপরে ওঠার আগে মার্কেট কিন্তু এখানে একটু কনসলিডেট করবে এবং তারপরে উপরের দিকে উঠবে। এই সেম সিনারিও কিন্তু সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি দেখেন ন্যাসডাকে দেখুন গত 3 সপ্তাহ ধরে পরপর করে, গত 300 দেখুন, একটা দুটো তিন, এখানে দেখুন এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে এবং
অটোমেটিক্যালি যদি দেখেন প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেলের ছিল উপরের দিকে, সেই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করে প্রাইস উপরের দিকে উঠে গেছে, স্ট্রং মুভ হয়েছে। এই স্ট্রং মুভের পরে কি হয়, স্ট্রং পরের মুভের পরে কিন্তু প্রাইস কিছুটা সাইডওয়েজ চলে যায় বা প্রাইস কিছুটা কারেক্ট করে তারপরে প্রাইস উপরের দিকে ওঠে। এবার কতটা কারেক্ট করতে পারে সেটা আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখে বুঝতে পারবো। দেখুন প্রাইস এখান থেকে কি করেছিল, এখান থেকে অর্ডার ব্লক তৈরি করেছে, রাইট, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে, ফেয়ার ভ্যালু রিটেস্ট করে উপরের দিকে উঠেছে, এগুলো গ্যাপ করেছে, রানওয়ে গ্যাপ, তারপরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে প্রপারলি, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ করতে করতে প্রাইস উপরের দিকে উঠে, তার মানে কিন্তু একটা ভালো রকম মার্কেটের স্ট্রেংথ আছে। বাট যদি আপনি দেখেন ব্রেকআউট হওয়ার আগের যে ক্যান্ডেল আর ব্রেকআউট হওয়ার পরের যে ক্যান্ডেলগুলোর মধ্যে ডিফারেন্স আছে। কেন? কারণ ব্রেকআউট হওয়ার পরে যে ক্যান্ডেলগুলো ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, তার মানে এখানে মোমেন্টাম লস হয়েছে কাদের, বায়ার্সদের। তো বায়ার্সদের লস যদি হয় তাহলে কি হবে, প্রাইস খানিকটা পুল ব্যাক করে, এটা আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী। 2 নম্বর পয়েন্ট, দেখুন এখানে কিন্তু 20 মুভিং অ্যাভারেজ আর প্রাইস হচ্ছে এখানে 20 মুভিং অ্যাভারেজের কাছ থেকে কিন্তু প্রাইস অনেক দূরে চলে গেছে। তো যদি 20 মুভিং অ্যাভারেজের কাছ থেকে প্রাইস দূরে চলে যায়, ও কিন্তু আবার কাছাকাছি আসবে এবং মুভিং অ্যাভারেজের কাছাকাছি যাবে এবং তারপরে মিট করে তারপরে আবার উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। বাট এখান থেকে প্রাইসের একটা ফল আশা করা যেতে পারে সামান্য পুল ব্যাকের জন্য, যেহেতু মার্কেট একটা স্ট্রেট মুভ দিয়েছে। স্ট্রেট মুভ কখনো মার্কেটে ওইভাবে চলে না, স্ট্রেট মুভ হলে প্রাইস কিন্তু নিচের দিকে নামবে, এখানে প্রফিট বুকিং হবে, এটা কিন্তু স্বাভাবিক। বাট এটা বুলিশ সাইন যে মার্কেট উপরের দিকে উঠবার চেষ্টা করছে। এবার দেখুন ড্যাক্স ইন্ডেক্স, ড্যাক্স ইন্ডেক্স কোথাকার, সেটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটকে রিপ্রেজেন্ট করে। যদি উইকলি টাইম ফ্রেম দেখি, এও কিন্তু গত 3 সপ্তাহ কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম দিয়েছে এবং যেভাবে প্রাইস নেমেছিল সেইভাবে প্রাইসকে রিকভারি করতে দেখা গেছে। তো এটা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে মার্কেট কিন্তু আর এই লেভেলের নিচে যাবে না, আর উপরের দিকে যেতে গেলে আগে এটাকে ব্রেক করতে হবে, তারপরে উপরে যেতে হবে। বাট এই মুহূর্তে উপরের দিকে যাবেও না। কেন? কারণ মার্কেট স্ট্রেট উপরের দিকে যায় না, পরপর 4 সপ্তাহ বুলিশ ক্যান্ডেল দিয়েছে, 4 সপ্তাহ পজিটিভ ক্যান্ডেল দিয়েছে। তার মানে কি, তার মানে প্রাইসের একটা ভালো রকম বাইং নেচার আছে। এই রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছিল এম প্যাটার্ন করে, সেই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু স্ট্রাগল করতে পারে, বা সেই রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে নেমে একটা সাইডওয়েজ মোমেন্টামও চলতে পারে কিছুদিন, তারপরে সেটাকে ব্রেকআউট হলেও হতে পারে। আর যদি প্রপার ব্রেকআউট হয়, সেই ব্রেকআউটটা মানে প্রপার বলতে স্ট্রেট যদি ব্রেকআউট হয়ে যায়, সেই ব্রেকআউটটা কিন্তু একটা ফার্স্ট ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আমরা ডেলি টাইম ফ্রেম দেখি, দেখুন প্রাইস উঠেছে, গ্যাপ করে এখানে গ্যাপ করে উঠেছে, প্রাইস আবার নিচে নেমেছে, আবার উপরে স্ট্রং রূপে যখন ব্রেকআউট ক্যান্ডেলটা হলো, সেই ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট উইথ হাই ভলিউম। তার মানে কি, তার মানে প্রাইসের একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। বাট উপরের দিকে উঠে একটু রেস্ট নিয়ে তারপর নিচের দিকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠাটা স্বাভাবিক। যদি স্ট্রেট উপরের দিকে উঠে যায়, সে কিন্তু নামবে খুব তাড়াতাড়ি, যেমন নেমেছিল ঠিক সেইভাবে উঠে পড়েছে, ঠিক আবার যদি ওঠে সেই মতন আবার নেমে যাবে। মার্কেট ভোলাটাইল থাকবে, তার কারণ একটাই, কারণ যুদ্ধ একটা সম্পূর্ণভাবে শেষ হয়নি, বাট সেটা হরমুজের প্রবলেমটা সমাধান হয়েছে। ওকে, এটা গেল আমাদের ড্যাক্স ইন্ডেক্স বা ইউরোপিয়ান মার্কেট। তো যদি ওভারঅল কথাটা বলি, যে ওয়ার্ল্ড মার্কেট আমাদের কি বলছে, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু একটা বুলিশ সাইন দিচ্ছে, বাট এখনো পর্যন্ত সেই মোমেন্টামটা আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু মোমেন্টাম বলতে যেহেতু রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে বা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করেনি, তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করার পরে একটা স্ট্রং মোমেন্টাম দেখতে পারি। বাট ন্যাসড্যাক, যেহেতু ন্যাসড্যাক 100 ব্রেকআউট করেছে, বাট স্ট্রংলি একটা স্টেট ব্রেকআউট করেছে, সেই ব্রেকআউটটা কিন্তু সফল না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আগে কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড করা উচিত হবে। তো কমোডিটিস কি বলছে দেখুন ভালো করে। ফিউচার ফিউচার গোল্ড এবং ফিউচার যদি দেখি গোল্ডে, দেখুন প্রাইস কিন্তু একটা রেঞ্জ তৈরি করেছিল। আমি বলেছিলাম যে এটা রেঞ্জ, মানে এটা হচ্ছে সেলার্সদের রেঞ্জ, এটা হচ্ছে বায়ার্সদের রেঞ্জ। এর মধ্যে প্রাইস ট্রেড করবে এবং ধীরে ধীরে উঠবে, আবার নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, সেটাই কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার চেষ্টা করছে। দেখুন এখান থেকে প্রাইস নেমেছিল স্ট্রংলি, এখান থেকে প্রাইস উঠেছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার স্ট্রংলি উপরের দিকে উঠছে এবং তার মধ্যে প্রাইস ট্রেড করছে। এটা সাইডওয়েজ মোমেন্টাম, এটা থাকবে। আর সাইকেও দেখুন সাইডওয়েজ মোমেন্টাম, ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম, এবং প্রাইস অ্যাকশনও কিন্তু সেম কথা বলছে। তো গোল্ড ফিউচার কিন্তু অলরেডি একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে এবং চলতে পারে। ওকে, এবার যদি আমরা দেখি ফিউচারকে, ফিউচার কি বলছিলাম, ফিউচার যদি উইকলি টাইম ফ্রেম দেখি, সেম কেস গোল্ডের মতন, যেভাবে প্রাইস নেমেছিল এবং যেখানে সাপোর্ট নিয়ে প্রাইস উঠছে, তার ভেতরেই কিন্তু প্রাইস ট্রেড করার কথা এবং সাইডওয়েজ থাকার কথা। এবার দেখুন যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, দেখুন এখানে কি করছে, বেয়ারিশ রেঞ্জ শিফটের জায়গায় আছে। বেয়ারিশ রেঞ্জ শিফট মানে 60 থেকে নামবে, নেমে 60 রেজিস্ট্যান্স নিচে নামবে। তো এখান থেকে যদি রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামে এবং ফার্দার যদি এই লেভেলকে ক্রস করে, তাহলে ফার্দার আরো নিচের দিকে নামতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। যদি আপনি ডেলি টাইম ফ্রেম দেখেন, দেখুন এটা এটা কি ছিল, হায়ার হাই, এটা কি ছিল লোয়ার হাই, তারপরে দেখুন এটা কি ছিল লোয়ার হাই, এবং এটা যদি লোয়ার হাই লোয়ার নো করতে করতে নিচের দিকে নামে এবং এটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু ফার্দার সিলভার গোল্ড কিন্তু আরো নিচের দিকে নামতে পারে। বাট প্রপার সিচুয়েশন কি, প্রপার সিচুয়েশন সাইডওয়েজ, প্রপার সাইডওয়েজ। দেখুন আরএসআই 60 আর 40 করছে, প্রাইস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স করছে।
তো এই মুহূর্তে না ইনভেস্টমেন্ট না করে একটু চিন্তা করে করা উচিত, কারণ টপ লেভেলে যদি আপনি ফেসে যান সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, এবার আমরা দেখবো ইন্ডিয়ান মার্কেটকে। ইন্ডিয়ান মার্কেট কি বলছে? ইন্ডিয়ান মার্কেটও কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের মতন রিয়াকশন দেখিয়েছে, গত 3 সপ্তাহ কিন্তু একটা পজিটিভনেস দেখিয়েছে, পজিটিভ ক্যান্ডেল, এবং এই লাস্ট যেটা হচ্ছে এফভিজি ভ্যালু তৈরি করেছে, এফভিজি গ্যাপ তৈরি করেছে, যেটা আমাদেরকে একটা গুড সাইন দেয় যে এখানে কিন্তু স্মার্ট মানি আছে। প্রাইস হয়তো এর নিচে নাও যেতে পারে, প্রাইস উপরের দিকে উঠবে, অথবা এটাও হতে পারে যে রেজিস্ট্যান্স লেভেলকে ট্রেড করে উপরের দিকে উঠলো না, ব্রেকআউট হয়ে উপরের দিকে উঠলো না, মার্কেট কন্ডিশন খারাপের জন্য, তাহলে কি করবে? এই রেজিস্ট্যান্স আর এই সাপোর্টের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে, এর নিচে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তের জন্য খুবই কম। যদি আমরা ডেলি টাইম ফ্রেম দেখি, দেখুন একটা ডাইভারজেন্স দেখেছিল, মাল্টিপল ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স কাজ করলো কখন? যখন এটা 10 লাইনকে ব্রেক করলো, কনফার্মেশন পেলাম, তখনই ভাবলাম যে ডাইভারজেন্সটা কাজ করছে, এবং তারপরে প্রপার দেখুন গ্যাপ করে উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নেমেছে, আবার গ্যাপ করে উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে, এবং এইভাবে প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, এবং যখনই এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে উঠে সাপোর্ট নেবে, সেক্ষেত্রে একটা সুইং ট্রেড বা এই লেভেল থেকে এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পারি নিফটি ফিফটিতে। তো নিফটি ফিফটি যেভাবে নামছিল সেই নামাটা কিন্তু অলরেডি কমে গেছে, এবং সেই নামা থেকে প্রাইসে একটা ওঠার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা মার্কেটকে একটা গুড সাইন বা গুড নিউজ দিচ্ছে। বাট এই মুহূর্তের জন্য যে খুব তাড়াতাড়ি এই রেজিস্ট্যান্সকে ব্রেক হয়ে যাবে, সেটা না হওয়ার চান্স খুব বেশি। ওকে, তো নিফটি ফিফটি আমরা দেখার চেষ্টা করলাম। এবার আমরা দেখবো মিড ক্যাপকে। দেখুন ভালো করে, মিড ক্যাপ কি বলছে? মিড ক্যাপও সেম, গত 3 সপ্তাহ ধরে 2 সপ্তাহ ধরে প্রায় স্ট্রং উপরের দিকে উঠেছে, এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে? ওকে, এটাকে আমরা কি বলি? ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ, তো ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে এটা বোঝায় যে স্মার্ট মানি এখানে আছে। তো স্মার্ট মানি যদি মিড ক্যাপে থাকে, তাহলে প্রাইস কিন্তু এই রেঞ্জের নিচে যাবে না, এবং এর উপরেই প্রাইস ট্রেড করবে যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা আর ব্রেক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা আমরা স্ট্রং মোমেন্টাম পাবো না। ওকে, তো এবার গেল আমরা যদি দেখি যে ডেলি টাইম ফ্রেমকে, সেক্ষেত্রে দেখুন ডেলি টাইম ফ্রেম কি করেছে, আমাদের নিফটি ফিফটির মতন গ্যাপ আপ ওপেন হয়েছে রেজিস্ট্যান্স লেভেলে, তারপরে আবার গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপগুলো কিন্তু ভরাট করতে আসতে পারে, বা এই গ্যাপগুলো ব্রেকআউট গ্যাপ বলা হয় এগুলোকে। ব্রেকআউট গ্যাপ কিন্তু যদি পেন্ডিং অর্ডার থাকে সেক্ষেত্রে ভরাট করতে আসবে, আদারওয়াইজ নাও ভরাট করতে আসতে পারে। তো প্রপারলি পুল ব্যাকে কিন্তু আমরা করতে পারি। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ট্রেড না করাই ভালো, কারণ রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি আছে, আগে ব্রেক করতে দিন, তারপরে কিছুদিন সময় ওয়েট করুন, প্রপার টাইমে এলে, প্রপার সেট আপ এলে তবেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। বাট সাইডওয়েজ মোমেন্টাম থেকে একটা বুলিশ বা নিচের দিকে যেভাবে নামছে, সেখান থেকে প্রাইসে একটা বুলিশ ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা কি দেখবো? স্মল ক্যাপ। দেখো স্মল ক্যাপ কি বলছে? স্মল ক্যাপও কিন্তু সেম, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর কিন্তু একটা ভালো রকম বুলিশ সাইন দিচ্ছে, যেটা আমাদের একটা গুড সাইন যে প্রাইস হয়তো এর নিচে আর নামবে না, এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আসতে পারে। যদি আমরা ডেলি টাইম ভেবে যাই, দেখুন এখানে কিন্তু অলরেডি একটা রেজিস্ট্যান্সকে আমরা ড্র করে রেখেছিলাম, সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে। তো আমি কি এখানে এন্ট্রি নিয়ে নেবো? না, আমি এন্ট্রি নেবো না। কেন? কারণ প্রাইস যেখান থেকে অরিজিনেট হয়েছে, প্রাইসের মুভ দেখুন স্ট্রং মুভ হচ্ছে, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, তো স্ট্রং মুভের পরে প্রাইসের কিন্তু একটা ফল আশা করা যায়। প্লাস 20 মুভিং অ্যাভারেজের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, মানে 20 মুভিং অ্যাভারেজের কাছে আসবে। যখন প্রাইস পুল ব্যাক নিয়ে নিচের দিকে নামবে, সেক্ষেত্রে আমরা একটা চিন্তা ভাবনা করলেও করতে পারি, পজিটিভ একটা সাইন আমাদেরকে দেবার চেষ্টা করছে। বাট প্রাইসের এই মুহূর্তে একটু ফল হওয়ার সম্ভাবনা আছে সাময়িকভাবে পুল ব্যাক নেবার জন্য। ওকে, ব্যাংক নিফটি কি বলছে? দেখুন ব্যাংক নিফটিও কিন্তু স্ট্রং একটা দুটো ক্যান্ডেল কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছে, স্ট্রং ক্যান্ডেল। এখানেও কিন্তু একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে। ওকে, এবং ভলিউমও কিন্তু কম না, ভলিউমও ভালো আছে। তার মানে কি? তারপরে প্রাইস যেভাবে নিচের দিকে নামছিল, সেখান থেকে কিন্তু ইউটার্ন নিয়ে একদম ভি শেপে কিন্তু রিকভারি করবার চেষ্টা করছে, এবং অ্যাজ এ এই সাপোর্টটা বা এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যেটা ব্রেক করেছিল, এখন সিআইপি যে সাপোর্ট হিসাবে হয়েছে, সেই সাপোর্টটা কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করব, কনফার্মেশন নেব, তারপরে ট্রেড করবো। কেন? কারণ দেখুন এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতে পারে, সাপোর্ট ছিল, রাইট? এটা হচ্ছে এটাকে আমরা কি বলি? সিআইপি বলি। সিআইপি লেভেলে এলে প্রাইস নিচের দিকে নামতে পারে, বাট সাময়িক নেমে উপরের দিকে উঠতে পারে। কারণ কি? কারণ এখানেও কিন্তু স্ট্রং বাইং মোমেন্টাম আছে, স্ট্রং বাজটা কিন্তু আছে। সেলার্সরা যদি সেখানে হারিয়ে দেয়, সেলার্সরা যদি অ্যাবজর্ব করে নেয়, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্স লেভেলে এটাও কিন্তু ব্রেক হয়ে প্রাইস উপরের দিকে উঠতে পারে। বাট আলটিমেট আমরা একটা ভালো রকম মোমেন্টাম পাবো যখন এই লেভেলকে ক্রস করে উপরের দিকে উঠবে, আদারওয়াইজ কিন্তু মার্কেট সাইডওয়েজ অথবা ডাউন ট্রেন্ডে চলতে পারে। ওকে, এবার কি দেখবো? এবার আমরা বাংলাদেশ মার্কেটকে দেখার চেষ্টা করবো। দেখুন বাংলাদেশ মার্কেট কি বলছে? বাংলাদেশ মার্কেট বলছে যে উইকলি টাইম ফ্রেম দেখুন, প্রাইস একটা ছোট্ট একটা ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হয়েছে। প্রাইস স্ট্রং উপরের দিকে উঠেছে, প্রাইস 1 মাস নেমেছে, তার পরের মাসে উপরের দিকে উঠছে। তার মানে কি? এই রেঞ্জটা আমরা মার্ক করবো, এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে, এর বাইরে মুহূর্তে যাবে না।
সেই জন্য যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখানে উঠেছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, তারপরে আবার নিচের দিকে নেমেছে, হায়ার লো তৈরি করলো, এটা হচ্ছে হায়ার লো, তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে উপরের দিকে উঠবার চেষ্টা করছে, প্রত্যেকবার হায়ার লো তৈরি করছে। তো এখান থেকে কিন্তু প্রাইসের একটা আপ মোমেন্টাম, একটা স্ট্রং মোমেন্টাম আমরা এখান থেকে পেতে পারি যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরের দিকে উঠবে এবং এই ট্রেন লাইনটা ব্রেক করে উপরের দিকে উঠবে। ওকে, এবং আপনার মার্কেট সম্বন্ধে যদি আপনার আরও আগ্রহ থাকে শেখার জন্য বা দেখার জন্য, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ একটাই আমার ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।